আমাদের যে জনগণের যে সার্বভৌম ইসলামিক ওয়াইতে তো কিন্তু সার্বভৌম যে ক্ষমতার মালিক সেটা হলো আল্লাহর পৃথিবীতে হলো প্রতিনিধি পাঠায় বা মেসেঞ্জার, তার মাধ্যমে আল্লাহর আইনগুলো পৃথিবীতে বাস্তবায়িত হয়। কিন্তু আমাদের যে মডার্ন স্টেট, যখন ফ্রান্স রেভলিউশনের পরে মডার্ন স্টেটের আইডিয়া আসলো, এই মডার্ন স্টেট নিয়ে কিন্তু অনেকেই গবেষণা করেছেন কিভাবে মডার্ন স্টেটগুলোতে কাজ করা যায়। সেই জায়গাতে বাংলাদেশের পার্সপেক্টিভে চরমনাই হুজুররা একভাবে কাজ করতেছেন, মুজাহিদ কমিটি একভাবে কাজ করতেছে, জামায়াত ইসলাম একভাবে কাজ করতেছে, খেলাফত মজলিস একভাবে কাজ করতেছে, জমিয়ত উলামা ইসলাম একভাবে কাজ করছে। এক একজনের মানহাজ মাকসাদ তরিকা এক একভাবে ছিল, তাবলিগের ভাইরা একভাবে কাজ করতেছে। কিন্তু সামগ্রিকভাবে সবার একটি লক্ষ্য, আমরা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করব, আর এই মানুষগুলো হলো আমরা উপকার করব, ধর্মীয় বিধান পালনের মধ্য দিয়ে একটি শান্তি শৃঙ্খলা রাখবো, যে শৃঙ্খলার মধ্য দিয়ে মানুষ দুনিয়া এবং আখেরাতে মুক্তি পাবে, সেই জায়গাতেই সবার কাজ। কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমাদের যে এই মডার্ন যে কনস্টিটিউশনটা আছে, সেই কনস্টিটিউশনে সার্বভৌম যে পিপলের জায়গাটা দেওয়া হয়েছে, পিপলস উইল, যে আমরা একটা সমাজে দলিল তৈরি করব বা একটা খেলার নিয়ম তৈরি করব, যে দলিলের মধ্য দিয়ে সবাই হলো সমাজে পরিচালিত হবে। এবং এই দলিলের পরে 18 কোটি মানুষ তো আর রিপ্রেজেন্টেশন করতে পারবে না, আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গেলাম। এটা নিয়ে অনেক আলোচনা আছে, গণতন্ত্র কি হালাল নাকি হারাম, অনেকে আগে বিভিন্ন ডিসকোর্স দিয়েছিল, আমি ওইটার দিকে যাব না। কিন্তু যে বর্তমান পরিস্থিতিতে আছি সেই জায়গাতে যদি কারো নামাজের মানে জরুরত থাকে, আপনারা নামাজ পড়ে আসতে পারেন। তো দালিলিক জায়গা থেকে আমরা রিপ্রেজেন্টেশন তৈরি করি, যে রিপ্রেজেন্টেশনের যে প্রসেসটা আসলো সেটাতে আমাদের একটা পার্লামেন্ট আছে। এই পার্লামেন্টে হলো 300 জন গডফাদারকে আমরা তৈরি করলাম বিভিন্ন অঞ্চলে, যে তারা পার্লামেন্টে যাবে, গিয়ে হলো এলাকার যত মানুষের হলো ব্যবসা বাণিজ্য গ্যার দখল সব কিছু করবে, এবং এলাকায় কোথায় কোথায় হলো মানুষের সব কিছু দখল করা যায়, এই ধরনের আমরা একটা শাসনতান্ত্রিক কাঠামো বাংলাদেশে নিয়ে আসলাম। বাংলাদেশের সংবিধান যে আমরা দলিলটা বানাইলাম, এই দলিলের মধ্য দিয়ে এই সুযোগগুলো আমরা রেখে দিলাম। এখন বিএনপি যে কয় পার্সেন্ট ভোট অতীতে পেয়েছিল, আওয়ামী লীগ যে পার্সেন্টগুলো পেয়েছিল, কখনো তারা 30-40% ক্রস করে নাই। 40% ভোট পেয়েও অনেক দল হলো 2/3 মেজরিটি পেয়েছে। 2/3 মেজরিটি পেয়ে বাংলাদেশের মানুষ কিভাবে পরিচালিত হবে, আমাদের যে দলিল আছে সেই দলিলকে আচ্ছামতো হলো কাটাছেঁড়া করছে। এই কাটাছেঁড়া করার পরে আবার আরেক দল আসলো 2/3 মেজরিটি নিয়ে, এবং এটা 40% ভোটে ইচ্ছা মতন কাটাছেঁড়া করছে। এখন একটা দলিল যদি স্থিতিশীল অবস্থায় না থাকে, তখন হলো রাজনৈতিক যে ক্ষমতা হস্তান্তর এটা অস্থিতিশীল হয়। জিওপলিটিক্যাল স্টেজে বাংলাদেশের হলো জিওগ্রাফিক্যাল ওয়েতে বাংলাদেশ আনস্টেবল হয়। যখনই আনস্টেবল হয় তখন কখনো রাশিয়া ঢুকে পড়ে, কখনো চায়না ঢুকে পড়ে, কখনো হলো আমেরিকা ঢুকে পড়ে, কখনো ভারত ঢুকে পড়ে। তখন আমরা মাঠে গিয়ে আবার জীবন দেই যে এরা কেন ঢুকে পড়ছে, কিন্তু ঢুকার ওয়েটা তো কিন্তু আমরাই তৈরি করে দেই। এই জন্য আমরা বললাম যে আমাদের যেমন লোয়ার হাউসটা রয়েছে, একটা আপার হাউস লাগবে, যে আপার হাউসে গিয়ে 2/3 মেজরিটিতে যদি সে এই ধরনের প্রক্রিয়ায় সে চলেও আসে, এখানে যদি আমরা কোনো নিয়ম তৈরি করি আপার হাউসে সংখ্যানুপাতিক ভিত্তিতে, ধরেন বিএনপি 40% ভোট পেয়ে 2/3 মেজরিটির কোনো নিয়ম বানানোর চেষ্টা করলো, কিন্তু এটা আপার হাউসে যদি সংখ্যানুপাতিক ভিত্তি থাকে, এটা কিন্তু চ্যালেঞ্জ হবে, আমরা একটা স্টেবল গভর্নমেন্ট পাবো। আমরা হলো এই বিষয়গুলা বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের পরে কিভাবে নতুনভাবে আমরা একটা দলিল বানাতে পারি, সেটার জন্য হলো আমরা আলোচনা শুরু করলাম। তো সেখানে তারা এই বিষয়টা নিয়ে আসছে নোট অফ ডিসেন্টে। তো এটা একটা গণতন্ত্র বিরোধী কাজ, তারা মানুষের মুক্তির বিরোধী একটা কাজকে তারা নোট অফ ডিসেন্টে নিয়ে আসলো। এবং নোট অফ ডিসেন্টে যখন এটা তারা নিয়ে আসলো, আনার পরে বিএনপি ছাড়া সকলে এটাতে ঐক্যমত হয়েছে, এবং তারা সেটাকে সম্মান করলো না। বাংলাদেশের 96 সেখানে যে 30টি সংগঠন ছিল, অধিকাংশ সংগঠন বলছে যে আপার হাউসের জায়গাটা আমরা ঐক্যমত হতে চাই, যাতে বাংলাদেশের একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকে। কিন্তু বিএনপি সেটাতে ঐক্যমত হলো না, বললো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখে। কেন দিয়ে রাখলো? বললো যে আপনারা গভর্নমেন্ট কখনো চালাল নাই, আমরা গভর্নমেন্ট চালিয়েছি, ভবিষ্যতেও আসবো, তাহলে এটা চালাইতে অসুবিধা হবে। এখন অসুবিধা কোন জায়গায় হবে? অসুবিধার জায়গাটা হলো এই যে দলিল, এই দলিলের কাছে কিন্তু সবার একটা সমবন্টন, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময় সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ঘোষণাতে ছিল। এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারকে ভুলণ্ঠিত প্রথমে করেছিল শেখ মুজিব। উনি সবার এই দলিলকে অশ্রদ্ধা করে নিজের মতন একটা রক্ষী বাহিনী নিয়ে নিজের মতন হলে রাষ্ট্রটা পরিচালনা করা শুরু করেছিল। এবং 47-এ যে আমরা এখানে একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করেছিলাম, সেখানে কিন্তু মুসলমানরা হলো রক্ত দিয়েছিল। কলোনিয়ালাইজেশন বের হওয়ার থেকে এখানে অসংখ্য মানুষ
এই যে জগন্নাথ ভার্সিটির সামনে যে ভিক্টোরিয়া পার্কটা আছে, এখান থেকে শেরশাহ মানে কাবুলের ট্রাঙ্ক রোড পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যেখানে কোনো গাছে আলেমের লাশ ঝুলানো ছিল না। প্রত্যেকটা গাছে আলেমদের লাশ ঝুলানো হয়েছিল। তারা এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। 47ও তাদের এই অবদান ছিল, ভারতের স্বাধীনতাতেও তাদের অবদান ছিল। 71-এ আইসা তারা বলল এই যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ হয়ে আলেমদের পুরো এই যাত্রাটা হলো তারা নতুন করে বাংলাদেশে খারিজ করে দিল। খারিজ করার পরে জিয়াউর রহমান আইসা আলেমদেরকে একভূত করতে চাইলেন, কিন্তু তিনি পুরোপুরি একভূত করতে পারলেন না। কারণ ওই সময়ে উনি অনেকগুলো কাজ করতে চেয়েছিলেন, এই কাজগুলোতে আবার ঐতিহাসিকভাবে বাধা দেওয়া হয়েছিল। পরে কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এই যে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছিল জাস্ট ভোট ব্যাংকের জন্য, আর কোনো কিছুর জন্য ব্যবহার করা হয়নি। এরশাদ যে কাণ্ডটা করেছিলেন এটা ভোট ব্যাংকের জন্য করেছিলেন। বিএনপিও এখন যে কাজটা করতেছে, বিএনপির পক্ষ থেকে কেউ জিরি মাদ্রাসা ভ্রমণ করতেছে, কেউ পটিয়া মাদ্রাসা, প্রত্যেক দিনে মাদ্রাসা ভ্রমণের আয়োজন করতেছে। তো ওইখানে গিয়ে তাদেরকে বোঝানোর যারা চেষ্টা চালাচ্ছে আমরা আপনাদের সাথে আছি, কিন্তু যখন ওনারা ক্ষমতায় যায় তখন আর তাদের কোনো পরিস্থিতিও লক্ষ্য রাখে না। তাহলে যে কওমি যে সনদটা তো অনেক আগের আলোচনা, এটা তো 2001 থেকে 6 পর্যন্ত 4 দলীয় জোট যখন সরকারে ছিল তখন তো বড় ধরনের ওই সময় আলোচনা ছিল। তাহলে ওনারা তো হলো অর্থনৈতিক স্বীকৃতি চায়নি, ওনারা হলো এখানে শিক্ষাগত একটা স্বীকৃতি চেয়েছিল। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের সম্মান করতে হবে। যেমন আমরা এনসিপির পক্ষ থেকে এটার সর্বোচ্চ সাপোর্ট করি। কারণ কি, কওমি মাদ্রাসা শুধু এখানে দেখা হয়েছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আমরা এটার চেয়ে বাড়িয়ে দেখি যে যখন এখানে ইংরেজরা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছিল তখন এই শিক্ষা ব্যবস্থার বিপরীতে প্রথম বাংলাদেশে কোনো এই জনমানুষের থেকে একটা শিক্ষা ব্যবস্থার উপহার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু কওমি শিক্ষা ব্যবস্থা। কওমি শিক্ষা ব্যবস্থা কিন্তু ধর্মীয় এই যে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করা চলবে না, এটা কিন্তু ব্রিটিশদের ডিকলোনিয়ালাইজেশনের অন্যতম একটা বড় এই শিক্ষা ব্যবস্থা। তো আমরা এই জায়গাটা যখন এই পর্যন্ত একটা দার্লিক প্রমাণ উপনীত হয়েছে, আমরা সবাই ঐক্যমত পোষণ করলাম যে আমরা এটা বাস্তবায়নের পথে হাঁটবে। বাস্তবায়নের পথে গিয়েই এই অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা গণতন্ত্রের কথা বলেছে তারা বললো এটা বাংলাদেশে হলো করা যাবে না।